ফরিদ ভাই, আমার একটা কথা মনে পড়ে, কবি সুফিয়া কামাল যখন মারা গিয়েছিলেন তখন আফসোস করে, আমি নাম বলছি না, পত্রপত্রিকায় এসেছিল যে বনের যদি বানরও মারা যায় আরেকটা বানর মাতম করে। আমাদের দেশে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে গেলে বিএনপির লোকজন কাঁদে না, মুক্তিযোদ্ধা বিএনপিতে গেলে আওয়ামী লীগের লোকজন কাঁদে না। তোফায়েল আহমেদের মতো একটা মানুষ, আমি সবগুলো নিউজ পোর্টাল খুঁজে দেখলাম, ওনার মতো একটা বীর মানুষ মারা গেছেন, উনি শুধু আওয়ামী লীগের ঘরেই রয়ে গেছেন। বিএনপি সরকার, এত বড় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার, জামাতের কথা বাদিয়ে দিলাম, এনসিপির কথা বাদিয়ে দিলাম, এই যে দর্শকরা কমেন্ট করছে যে এই যে নতুন বিপ্লবী, সকল বিপ্লবী প্রজন্ম, এরা তোফায়েল আহমেদের মর্ম বুঝবে না। কিন্তু আর কেউ কি নেই মুক্তিযোদ্ধারা যারা বিএনপিতে আছেন যে তোফায়েল আহমেদের প্রতি এক মুষ্টি শ্রদ্ধা জানাতে পারেন? শেখ ফরিদ ভাই, এই প্রসঙ্গের পাশাপাশি আমি সমসাময়িক আরেকটা ইস্যুতে আপনার কাছে চলে যাবো, কারণ মামুন ভাইয়ের কাছে আমি ভিন্ন আরেকটা প্রসঙ্গে যাব। পার্বত্য, আজকের হট অফ দ্য কান্ট্রি সন্ধ্যার পর পার্বত্য মন্ত্রীর পদত্যাগ পত্রপত্রিকায় এসছে, সেখানে ক্ষমতার দম্ভ, অন্তর্দলীয় কোন্দল, তারপরে প্রশাসক নিয়োগ, বিভিন্ন নিয়োগ টিয়োগ নিয়ে এইসব কোন্দলে দুই পক্ষ, এক পক্ষ তার পদত্যাগ দাবি করছিল, আরেক পক্ষ আবার তারা এখন পদত্যাগ প্রত্যাহারের পক্ষে নেমেছে। সরকারের মাত্র 100 দিনের মাথায় এর তাৎপর্য কি? এই দুইটা জিনিস শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে শুনে আরো একটি খুব উল্লেখযোগ্য ঘটনা আছে, আমি সেটা নিয়ে মামুন ভাইয়ের কাছে যাবো। জনাব শেখ ফরিদ, ব্লগার, বিশ্লেষক। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার প্রিয় আইনজীবী এবং বিশ্লেষক মামুন ভাই এবং আপনার দর্শক যারা রয়েছেন তাদের সকলকে আমার সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে আপনি যে কথাটা বললেন, তোফায়েল আহমেদ একটা নামেই তার ইতিহাস। বঙ্গবন্ধুর সহচর হিসেবে বর্ণাঢ্য, তার জীবনটাই হচ্ছে বর্ণাঢ্য। ছাত্র জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, বর্ষিয়ান রাজনৈতিক বলেন, আর ছাত্র নেতা তোফায়েল আহমেদ বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন। কোনটাকে আপনি ফেলে দিবেন, কোনটাকে ধরবেন? মানে তাকে নিয়ে আমরা আলোচনা করলে বা তাকে সম্মান দিলে বরং আমরাই ঋদ্ধ হব, আমরাই সম্মানিত হব। তাকে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য অপ্রিয় হলেও সত্য। একজন মুক্তিযোদ্ধা, বিএনপির কোন লোক বিবৃতি দেয় নাই। জামাতে তো প্রশ্ন আসে তারা বিবৃতি দিলে কি না দিলে কি, সেটা আলাদা বিষয়, কারণ তারা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা বিবৃতি দিলেও তো আমাদের কিছু যায় আসে না। কিন্তু বিএনপির বা অন্য কোনো দলের আপনি দেখেন একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। এটা আমাদের কিন্তু জাতীয় রাজনীতিতে সৌহার্দ্যের দৈন্যতা, আমাদের নীচতা প্রকাশ পায়। বাংলাদেশের ইতিহাস, আপনি যত বড় রাজনীতিবিদ হন, তোফায়েল আহমেদ 9 বারের এমপি, মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, একটি বড় দলের একটি সরকারের তিনি উপদেষ্টা ছিলেন। তার চাইতে বড় কথা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর সহচর। যিনি বঙ্গবন্ধুর সহচর হন, এমপি তো মন্ত্রিত্ব দিলেই কি না দিলেই কি, তিনি তো ইতিহাসের অংশ হয়ে গেছেন। একজন ব্যক্তি, আমি কালকে মন্ত্রী হয়ে যেতে পারি, মামুন ভাইকে কালকে মন্ত্রী বানালেন, আপনাকে কালকে মন্ত্রী বানানো হলো, আমরা হয়তো সরকারের অংশ হব, ইতিহাসের অংশ হবো না। কিন্তু তোফায়েল আহমেদ, তিনি যদি 9 বার এমপি নাও হতেন, তিনি কিন্তু ইতিহাসের অংশ। যেটা আমাদের সৈয়দ সাহেব বললেন যে বঙ্গবন্ধুর সাথে একেবারেই সহচর। আপনারা যেমন তাকে কাছ থেকে চিনেন, হয়তো সেই সুযোগ হয়নি, কারণ আমার অত কাছে যাওয়ার সুযোগ হয়নি তার। আমি রাজ্জাক ভাই পর্যন্ত গিয়েছিলাম, তার কাছে যেতে পেরেছি, যদি তাকে ভাই বলে, সে তো আমার অনেক সিনিয়র। তারপর যে বললেন যে বাপেও ভাই বলে, আমরাও ভাই বলি, বিষয়টা এরকম। সেই হিসেবে আমরা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যেতে পেরেছিলাম, সেটা আলাদা প্রসঙ্গ। তোফায়েল আহমেদ, তিনি ছাত্র রাজনীতিরও কিংবদন্তি, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেরও কিংবদন্তি। তাকে আপনি হেয় করতে পারবেন না। আপনি তাকে স্যালুট দিলেন কি দিলেন না, আপনি তাকে সম্মান দিলেন কি দিলেন না, এতে তার কিছু যায় আসে না। এতে আমরা যারা দেব না তাদের যায় আসে। কারণ ইতিহাস এভাবেই লেখা হবে যে যেই দেশে যে বাংলাদেশ সৃষ্টি করেছিল তার সহচর ছিলেন তোফায়েল আহমেদ, তাকে আজকে মামলা নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। এটা আমাদের জন্য জাতীয় লজ্জা। তার সম্পর্কে অনেকেই দেখি অনেক কথা বলে। আওয়ামী লীগের ভিতর আপনি যেটা শিরোনাম দিয়েছেন যে অভিমানী তোফায়েল আহমেদ, তার অভিমান করা, আমি মনে করি না তিনি অভিমান করেছিলেন।
কারণ একটা মানুষ 9 বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তার আর পাওয়ার চাওয়ার কি আছে, থাকার কথা ছিল না। তাই আমি মনে করি না যে তিনি খুব একটা অভিমান করেছিলেন, কারণ রাজনীতিতে কিছু ছন্দপতন ঘটতে পারে, তার বয়সও হয়েছিল। আর তিনি অবশ্যই আওয়ামী লীগের প্রতি নিবেদিত থাকাটাই স্বাভাবিক, এবং তিনি আওয়ামী লীগের প্রতি নিবেদিত যদি না হতেন সেটাই অস্বাভাবিক হতো, আমরা বিস্মিত হতাম। বঙ্গবন্ধু সহচর হিসেবে মুক্তিযুদ্ধে তার যে অবদান, বঙ্গবন্ধুকে সাধারণ জনগণের, ছাত্র জনতার পক্ষ থেকে তিনি বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন, আরেক ইতিহাস তিনি হয়ে গেছেন। বঙ্গবন্ধুর নামে যেমন একটা ইতিহাস হয়েছে, তেমনি সেই নাম ঘোষণা করে তিনি ইতিহাস হয়ে গেছেন। তিনি একজন সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধের। তাকে আমরা যদি মূল্যায়ন না করি, তার কি যায় আসে? তার কিছুই যায় আসবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতের দিকে তাকান, সেখানে তারা বিজেপির সাথে কংগ্রেসের সরাসরি বিরোধ, আদর্শগত বিরোধ, রাজনৈতিকভাবে বিরোধ, সরকার বেসরকারি যখন যে অবস্থান থাকে সব সময় তাদের বিরোধ। কিন্তু আপনি দেখবেন করমচাঁদ মহাত্মা গান্ধীর যখন জন্মদিন পালন করে, মৃত্যু দিবস পালন করে, তারা সেটা তখন ওই মুহূর্তে বিতর্ক করে না। বিতর্ক তারা করে যেখানে বিতর্ক করার করে, কিন্তু যেখানে সম্মান দেওয়ার সেখানে তারা দেয়। এটা হচ্ছে গণতন্ত্র। কিন্তু আমাদের এখানে আপনি আমার দলের না মানে আপনার সবকিছু অস্বীকার, আবার আপনি আমার দলের মানে আপনার যে যোগ্যতা নাই তা নিয়েও আমি বাড়াবাড়ি করি। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এটা সংস্কৃতি বললে ভুল হবে, এটা রাজনৈতিক অপসংস্কৃতি। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি অবাক হয়ে গেছি যে বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধ আছে একজনের বিবৃতি দেন নাই, শোক প্রকাশ করেন নাই। এটা ভদ্রতার মধ্যে পড়ে না, এটা কোনো ভদ্রতার মধ্যেই পড়ে না। তিনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, তিনি বাংলাদেশের 9 বারের এমপি, মন্ত্রী, উপদেষ্টা, মুক্তিযুদ্ধের তিনি সংগঠক। তার মৃত্যুতে শোক প্রকাশ করতে ভয় পায় কি কারণে? কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তানের কোন জেনারেল মারা যায় তাদের জন্য বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়। আমরা এও দেখলাম যে বাংলাদেশের জামাতের জন্য, স্বাধীনতা বিরোধীর জন্য সংসদে শোক প্রস্তাব পাশ করা হয়েছে। আমরা দেখেছি এই সেই বাংলাদেশ। কি বিচিত্র, মানে ভাবতেই অবাক লাগে কোন দেশে বাস করি আমরা। উপর দিকে থুতু দিলে কিন্তু নিজের কাঁধেই পড়ে, এটা বাংলাদেশের রাজনীতিবিদেরা ভুলে গেছে। আপনি যদি আপনার প্রতিপক্ষকে সম্মান না দেন, আপনাকেও তো সম্মান দিবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো রাজনীতিতে? যাই হোক, আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। তাকে নিয়ে আপনি আলোচনা হবে, তাকে নিয়ে বইয়ের পর বই লিখতে পারবেন। আপনারা যারা দেখেছেন তারা তো লিখতে পারবেন, আমরা যার সম্পর্কে পড়েছি আমরাও লিখতে পারবো। এত বড় বর্ণাঢ্য জীবন তাকে নিয়ে গ্রন্থ রচনা করা যায়। সেই তোফায়েল আহমেদকে নিয়ে জনকে বিবৃতি দেন সরকার, সরকারি লোক, কেউ বলতে পারতো, ব্যক্তিগত ভাবেও তো কিছু বলতে পারতো, যেখানে কোথাকার কোন হাদি তাকে নিয়ে বাংলাদেশ তোলপার হয়ে যায়, কোথাকার কোন আবু সাইদ তাকে নিয়ে তোলপার হয়ে যায়। তোফায়েল আহমেদের নাম নিতে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদেরা মুখে ব্যথা পায়। যাই হোক, এটার ক্রিয়া প্রতিক্রিয়া সবই আছে, এটা ঠিক না, এটা থেকে বের হয়ে আসতে হবে। চিটাগাং এর মন্ত্রীর যে পাহাড়ের যে মন্ত্রীর কথা বললেন, আপনি ঠিকই বলেছেন যে সেখানে 3টা আলোচনায় শোনা যায়, দলীয় দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, সরকারের সাথে বিরোধ, মতবিরোধ, এমনকি প্রশাসক নিয়োগ, এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। এই দ্বন্দ্বের প্রতিক্রিয়া তার পদত্যাগ পত্র এখনো গ্রহণ করা হয়েছে কিনা আমি জানি না। শুনেছি আবার তাকে ফিরিয়ে আনা হতে পারে। এক পক্ষ তার পক্ষে বলতেছে, আরেক পক্ষ অনর তাকে পদত্যাগ করানোর জন্য। কারো কারো কাছে শুনেছি আমি ব্যক্তিগতভাবে, এটা পত্রিকায় আসেন, ব্যক্তিগতভাবে শুনেছি আসলেই সেখানে পাহাড়ের সমস্যা হচ্ছে, তাই তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। আমি সবাই জানি যে কোনো নেতা বা কোনো মন্ত্রী যখন পদত্যাগ করে তার শারীরিক কারণে কি ইত্যাদি ইত্যাদি বা বিভিন্ন কারণ লেখে, কিন্তু তারা আসল কারণটা বলে না। কিন্তু সমাজদার গেলেই সেরা বিকাপি। একটা সরকার 100 দিন পার হয়নি, তার মধ্যে একটি মন্ত্রীর পদত্যাগ, দালমে কুস্তক আলা হায়, একটা না একটা কিছু তো সেখানে ঘটতেছে। এটা দেশের জন্য খুব ভালো খবর বয়ে আনতেছে বলে আমি মনে করি না। কারণ এমনিতেই দেশের যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আইন ও বিচার, আদালত ফাংশন করতেছে না, পুলিশ কাজ করতে পারতেছে না স্বতঃস্ফূর্ত ভাবে তার দায়িত্ব নিয়ে, তার মধ্যে একজন মন্ত্রীর পদত্যাগ, এগুলো অনেক কিছুই
ইশারা দেয়, আমাদের অনেক কিছু জানান দেয়। অনেকগুলো অনুমান করা যায়, কতগুলো অনুমান করা যায় না। আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে বিষয়টা কি। আমার ধারণা এই মন্ত্রীর পদত্যাগের ঘটনা নিয়ে যা ঘটেছে, হয়তো 72 ঘন্টার মধ্যেই কারণ খুঁজে পাবো। ধন্যবাদ। শেখর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমি মামুন ভাইয়ের কাছে একটা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে যেতে চাই। এবার এসে সেই ডক্টর ইউনূসের এন্ডোর্স করা আপনার মাহফুজ আলম, সাবেক উপদেষ্টা, কয়েকদিন আগে ঝড় তুলেছে। আপনি জানেন যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসছে, সে অনেকগুলো পয়েন্ট আউট করে বলছে এইভাবে আওয়ামী লীগ ফিরে এসছে। সেটাকে আবার ডক্টর আসিফ নজরুল সেটার মধ্যে কমেন্ট করে বুঝিয়েছে যে না, আওয়ামী লীগ আছে। আজকে আবার সে তুফান তুলেছে। আমি দুইটা লাইন বোধহয় আপনার আলোচনার সুবিধার জন্য একটু ধরিয়ে দিই। আজকে আবার সে আওয়ামী লীগ নিয়ে সে জ্ঞানগর্ভ কথাবার্তা বলেছে এবং পত্রপত্রিকায় সেটার হেডলাইন এসছে এরকম যে লীগ প্রশ্নে এখন যা বলছে তা দুই বড় দলের ইনসিকিউরিটি। লীগ প্রশ্নে এখন যা চলছে তা হলো বড় দুই দলের ইনসিকিউরিটি। মানে আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে সেটা হলো জামাত এবং বিএনপির ইনসিকিউরিটি। সেই জায়গায় মাহফুজ আলম একটা জায়গায় বলছে যে সামনে বাংলাদেশের রাজনীতিতে কি হতে চলেছে সে প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরে মাহফুজ আলম লিখেছেন, আগামীতে বিএনপি আল্লাহ না করুক ব্র্যাকেটে ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্র করে নিবে আর জামাত চুপ হয়ে গুপ্ত হয়ে যাবে। জামাত আবার চুপ করে গুপ্ত হয়ে যাবে। আসল বিপদ এ প্রজন্মের যারা লীগের ফেসিবাদের বিরুদ্ধে লড়েছেন তাদের। সে বিপদের আরো ত্বরান্বিত হয়েছে জামাতের জোটে যাওয়ায়। মানে এনসিপির এখন আসল বিপদ জামাতের জোটে যাওয়ায় আরো বিপদ হয়েছে। নগদ লাভ হয়েছিল সেটাকেও বড় করার কোনো চিহ্ন নাই। বলছে যে পুরা ভামরা হাটে বেচে দিয়েছে এই বড়দেরকে, বড়রা ছোটদেরকে হাটে বিক্রি করে দিয়েছে। এই যে মাস্টার মাইন্ড বলা মাহফুজের এইসব কথাবার্তা, আমরা বলি যে এটা আবোল তাবোল কথাবার্তা। মামুন ভাই, এর তাৎপর্য কি? এর কোনো খুব একটা তাৎপর্য নাই, কারণ মাহফুজ আলম হচ্ছে আরেকটা বিভ্রান্ত, মানে ভণ্ডামি পূর্ণ যে লোক, ফরাদ মাজারের শিষ্য। মাহফুজ আলম সম্পর্কে অনেকে বলে সে হিজবুত তাহরির করত, আবার কেউ বলে ছাত্র শিবির দাবি করতো যে আমাদের শিবির করত। এগুলো নিয়ে আমার কোনো মানে আগ্রহ নেই। হ্যাঁ, 5ই আগস্টের পরে আমরা যেরকম 91তেও চেয়েছিলাম, 2006-এও চেয়েছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে একটা ভালো রাজনৈতিক শক্তির দ্বারা, কারণ গণতন্ত্রে মিনিমাম কাছাকাছি ক্ষমতা সম্পন্ন 3-4টা রাজনৈতিক দল না থাকলে দ্বিদলীয় বৃত্তের মধ্যে গণতন্ত্র বারবার ক্ষত বিক্ষত হয়। বাংলাদেশে তাই হচ্ছে। তো সেটি তো 91-এর পরে বামপন্থীরা নিজেদের মধ্যে, মানে 10টা লোক তো 12টা মত, সেইটা তো তাদের ক্ষয়িষ্ণু হয়ে গেল। আর জামাত কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলে। আমি আপনাকে একদিন সময় পেলে ভোটের তথ্য প্রমাণ দিয়ে বলবো। জামাত 1970-এর ভোটও যা ভোট পেয়েছিল বর্ডার এরিয়ায়, এবারও তাই পেয়েছে। এবং ইউনূস যদি এই ক্ষমতার ফানুস না দেখাতো এবং ইউনূস যদি জামাতকে সব ধরনের ক্ষমতার ব্যবহার করার সুযোগ না দিত এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে, কোন মানে ইভেন শেখ হাসিনা ছাড়া, মানে আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে জামাত থার্ড হতো বা ফোর্থ হতো অনেক পর। আর বড় যে দুটি দল বলছেন আপনি, ও বোধহয় লিখেছে মাহফুজ। প্রথম কথা, জামাত আর বিএনপি আওয়ামী লীগ 3টা দল এক স্ট্যান্ডার্ডে না। জামাত রাজনৈতিকভাবে তার আদর্শ আপনি পছন্দ করেন না করেন, কিন্তু জামাত একটা আদর্শ ভিত্তিক দল, তার সে যে আদর্শই হোক। সুতরাং সে যুগে যুগেই থাকে। ক্ষমতায় না থাকলে বা ইউনূসের মতো গডফাদাররা না থাকলে তারা শরীর শুকনা হয়ে যায়, ক্ষমতা থাকলে দাপট বাড়ে, যেরকম আমরা লাস্ট 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত দেখেছি জামাত। আমি একটু যোগ করি মামুন ভাই। আজকে জামাতের একজন এমপি আপনার পটুয়াখালীতে বাউফলে সম্ভবত, ওখানে বলেছে যে আমি ওসিকে 2 ঘন্টার মধ্যে সরিয়ে দিয়েছি, মেজরকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে চিনে নিতে হবে। মাসুদ নামে এক এমপি, মানে তারপরে যে বয়ান এসছে, ছাত্র শিবিরের সভাপতি ছিল। এখন এরকম দাপটালা এমপি আমরা বহু দেখেছি, বহু মন্ত্রী দেখেছি, 20 মিনিটে পালিয়ে গেছে। কাজে এগুলো হাস্যকর, এগুলো হচ্ছে সেলফ কনফেসড, আত্মস্বীকৃত অপরাধ। আমি যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু ঘুরে ফিরে এই ইউনূসের সীমাহীন ব্যর্থতা, মুক্তিযুদ্ধের দিকে না থেকে মুক্তিযুদ্ধকে চরম অপমান করা, পাকিস্তানের দিকে বাংলাদেশকে ধাবিত করার অপপ্রয়াস, মৌলবাদী ধর্মান্ধ জামাতকে ক্ষমতায় আনার প্রয়াস, এগুলো সব করতে গিয়ে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবারও ঘুরপাক খাচ্ছে
আপনি চান আর না চান, কেউ চাক আর না চাক, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। এখন এই দুটি দলের তাদের নিজস্ব বুঝবার বিষয় যে একে অপরকে চরম ঘৃণা করেই কি আমরা যুদ্ধই সারা জীবন চালিয়ে যাব, নাকি মিনিমাম রাজনৈতিক একটা সেটেলমেন্টে পৌঁছে রাজনৈতিকভাবে একে অপরকে মোকাবেলা করব, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে তাদের প্রচলিত আইনি বিচার হবে। এই সিদ্ধান্তগুলো এখন বিএনপিরও নিতে হবে, আপনার আওয়ামী লীগেরও নিতে হবে। ধরেন জামাত যেরকম বলে, আপনাকে আমি একটা কথা বলি পূর্ণিয়া, আপনার শেখ হাসান হাফিজের কথা মনে আছে? বিখ্যাত কবি আমাদের, যে জলে আগুন জলে কবিতা লিখেছিল। তো তার একটা বিখ্যাত কবিতা আছে না, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখানে সংসারই থাকে, সংসার বিবাদী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ বা রাজপথে ভাঙতে সব। জি, তো সেরকম যে কোনো গণঅভ্যুত্থানে নানা শক্তি থাকে, স্বাধীনতা বিরোধীরাও থাকে, এরশাদ বিরোধী আন্দোলনও ছিল, 2 নেতৃত্বে 8 দল 7 দল ছিল, মেনন ভাইদের নেতৃত্বে 5 দল ছিল, অন্যান্য দলগুলো ছিল, আবার জামাত ইসলামও পিছে পিছে ছিল, এবারও জামাত গুপ্তর মতো ছিল। কিন্তু অনেক সাধারণ মানুষও ভোটের জন্য আপনার প্রার্থনা করেছে, মানে ভোটের জন্য আন্দোলনে নেমেছে যে এনাফ ইজ এনাফ, এই বারবার নির্বাচনের নামে এই খেলা হবে। এখন আপনি জামাত যেরকম মনে করে যে ওরাই আন্দোলনের চ্যাম্পিয়ন, আসলে তো তা না। জামাত আন্দোলনে আছে এটা জানলে সাধারণ মানুষ আন্দোলনই নামতো না। ঠিক সেরকম আওয়ামী লীগও যদি, বা আওয়ামী লীগের আমি জানি না, অফিসিয়ালি কোনো বক্তব্য তো পাওয়া যায় না, কিন্তু আওয়ামী লীগ পন্থী বলে যারা আপনার সাংবাদিকরা কিন্তু বাইরে থাকে, দেশের বাইরে, তারা যেভাবে প্রোগ্রাম করে যে পুরাটাই জঙ্গিবাদ, এটাও আপনার আরেক ধরনের রাজনৈতিক উগ্র। আপনাকে বাস্তবতার নিরিখে আলাপ করতে হবে। 5 আগস্টের পরে যে গভীর চক্রান্ত হয়েছে, ইউনূস যে অকাজ কুকাজ করেছে হাম সহ, সেগুলোর জন্য যেরকম আন্দোলনও করতে হবে, আমরা বিচারও চাই, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকারকে আমি বহুবার বলেছি, আমাদের মতো সাধারণ মানুষের কথা শোনার তো সময় কারো নাই, যে তারা যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের যাদের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির, খুনের বা যাই বলেন, সেইটার সুষ্ঠু বিচারও বিএনপি করতে চায় বা ব্যবস্থা করতে, বিএনপি তার বিচার করবে না, বিচার করবে আদালত। তাহলে সেই আদালতকে স্বাধীন হতে হবে, যাতে আওয়ামী লীগের আস্থা পায় যেন আমরা এখানে আসলে আমরা ন্যায় বিচার পাবো। তো সেইটা করতে গেলেও তো আওয়ামী লীগকে তার রাজনৈতিক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে হবে, বা নিষেধাজ্ঞা তো নাই, কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা। তা আমি আবারও বলি, যে যাই বলুক, এটি আওয়ামী লীগ এবং বিএনপির সিদ্ধান্তের বিষয় যে তারা এই খুনাখুনি যুদ্ধাযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে ধাবিত করবে, নাকি কোনো এক জায়গায় সামহার বাক মাস্ট স্টপ। এখন ওই যে বিখ্যাত গান আছে, কে প্রথম কাছে এসেছিল, কে প্রথম ভালোবেসেছিল। এখন আওয়ামী লীগ বিএনপি যদি ওই আলাপ হয়, কে প্রথম ঘৃণা করেছিল, কে প্রথম গ্রেনেড মেরেছিল, কে প্রথম জেলে পাঠিয়েছিল, এগুলোর মূল্যায়ন করতে গেলে বাংলাদেশ কত বিক্ষত হবে। বাংলাদেশের মানুষ এটা চায় না, আমি জানি, বা বোঝার চেষ্টা করি। ব্যাপক জনগোষ্ঠী, আমরা লয়ার হওয়ার সুবাদে অনেক টপ টু বটম কথা হয়, তারা চায় এই দুটি দল ন্যূনতম একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ থাকুক, একে অপরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করুক, যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে তারা আইনগতভাবে মোকাবেলা করুক, একটি সুস্থ, একটি স্বাধীন ন্যায় বিচার হোক, তাতে যারাই দোষী হবে সাজা ভোগ করবে। কিন্তু একে অপরকে নিষিদ্ধ করে, একে অপরকে ইনহেলিয়েশন করে, দেখেন আওয়ামী লীগ বিএনপিকে নিষিদ্ধ না করুক, আওয়ামী লীগও 18 থেকে চেয়েছিল বিএনপি ভাঙা, বিএনপিকে দুর্বল করা, বিএনপি বিহীন নির্বাচন করা। আওয়ামী লীগের মতো এত বড় ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য সুফল বয়ে আনেনি, ঠিক বিএনপিও। কারণ এই বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ, আপনি নির্বাচনের খাতা নিয়ে বসেন পূর্ণিয়া ভাই, 1979 সাল থেকে 2008 পর্যন্ত যে কয়টি বৈধ ভোট হয়েছে, কারণ এবারের ভোটটা আমি বলি একপাক্ষিক ভোট, আমি আর মামুরা করেছে ইউনূসের কারণে, তার আগ পর্যন্ত 8 সাল পর্যন্ত যে ভোট, সেই ভোটে আওয়ামী লীগ বিএনপি 70% ভোট জনগণকে প্রতিনিধিত্ব করেছে। কখনো 5% বেশি পেয়েছে মানে আওয়ামী লীগ, কখনো বিএনপি ভোট 5% বেশি পেয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, 1979 সালে বঙ্গবন্ধুর নিষ্ঠুর হত্যাকাণ্ড, 4 জাতীয় নেতার জেলে হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু সপরিবারে হত্যা,
শেখ হাসিনা তখনও আওয়ামী লীগে আসে, মানে ইন্ডিয়া থেকে ফেরেননি। সেবারও কিন্তু আব্দুর রাজ্জাক, মালিক উকিলদের নেতৃত্বে 1979 সালে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে জিয়াউর রহমানের ওরকম দাপট বলেন, জনপ্রিয়তা বলেন বা যাই বলেন, তার মধ্যেও আওয়ামী লীগ সেকেন্ড হয়েছিল। আসন অনেক কম পেয়েছিল, 39টা, কিন্তু সেই বিএনপি আবার 2008-এ 29টা পেয়েছিল। সেরকম আওয়ামী লীগ 39টা পেলেও ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বোধহয় ছিল 10 থেকে 11%। 2008-ও তাই হয়েছে। তো বাংলাদেশের জনগণের প্রতি আমি আহ্বান জানাবো যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দুই দলকে বলি যে তোমরা তোমাদের ব্যক্তিগত হানাহানি, পার্সোনাল ইগোইস্টিক লড়াই বাদ দিয়ে সংবিধানের আলোকে গণতান্ত্রিক লড়াই করো। হ্যাঁ, তার মধ্যে যারা আসবে, এখন ধরেন আমরা নিশ্চয়ই বুঝাতে ব্যর্থ হয়েছি আমাদের তরুণদের অনেককে, তাই বলে সব তরুণরা, ক্লাস 8-এ পড়া ছেলেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মিছিল করে। আমাদের একটা ইদানিং রাজনীতির কালচার, গত 20-25 বছরই, যে যখন ক্ষমতায় থাকে মনে করে সব লোক তার। আওয়ামী লীগও মনে করতো, তার আগে বিএনপি মনে করতো ছাত্র দল মানি সব ছাত্র দল করে, আওয়ামী লীগ মনে করতো ছাত্রলীগ করে সবাই, এরা মনে করে সব বোধহয় স্বাধীনতা বিরোধী। মানে আওয়ামী লীগ বিরোধী। তো অনেক ছাত্ররাও আছে, তারপরও তো এটা সত্য, আমরা একেবারেই যাদের বয়স 20 থেকে 22 তাদেরকে জামাত ইসলাম, ছাত্র শিবির করা থেকে বিরত রাখতে পারিনি। এই রাজনৈতিক ব্যর্থতা যেরকম মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলগুলো, ব্যক্তি মানুষ হিসাবে, মুক্তিযুদ্ধে বিশ্বাসী একজন মানুষ হিসাবে আমারও ব্যর্থতা মনে করি। আমরা মুক্তিযুদ্ধের একটি নির্মোহ দলবাজ মুক্ত ইতিহাস তৈরি করতে পারিনি, যেটা আমাদের অনেক তরুণদেরকে আকৃষ্ট করবে। সেই প্রয়াসও রাখতে হবে। তো আমি শেষে এটাই বলবো, তোফায়েল আহমেদের প্রতি আবার গভীর শ্রদ্ধা জানিয়ে, যে আমি আরো অনেকের অনুষ্ঠান দেখছিলাম, আমি আজকের দিনে ওই অপ্রিয়গুলো আলোচনা করতে চাই না। তবে এটা সত্য, তোফায়েল আহমেদ সাহেব এখনকার সরকার কি করলো না করলো তাতে যায় আসে না, কিন্তু তার ঘাম শ্রমে গড়া তার রাজনৈতিক দল থেকে অনেক অপমানিত হয়েছেন, অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছেন। যারা তোফায়েল আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ ছিল তারা জানেন, সারা জাতি জানে একথা। মানে বলে না, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না, বা উট পাখির মতো বালিতে মুখ গুজে আপনার এগুলো হয় না। এগুলো আমাদের ঐতিহাসিক রাজনৈতিক ভুল। আমাদের নেতা নেত্রীদের যখন রাজনীতি, দল, আদর্শ বাংলাদেশের উপরে পার্সোনাল ইগো হয়ে দাঁড়ায়, যে কারণে আমরা রাজ্জাক সাহেবের বেলাও অনেক অবহেলা দেখেছি, তোফায়েল আহমেদের বেলাও দেখলাম। এই সরকার তো অবহেলা করবে, তার তো কোথায়, সে মুক্তিযুদ্ধের পক্ষে একবার বলে, আবার ফরিদ ভাই যেটা ঠিকই বলেছে, আদালতের রায় চিহ্নিত, মানে সর্বোচ্চ আদালত থেকে ঘোষিত যুদ্ধ অপরাধীদের যাদের ফাঁসি হয়েছে, বাঙালি জাতির দীর্ঘদিনের দাবি, শহীদ জননী জাহানারা ইমামের দাবি, অসংখ্য শহীদদের পরিবারের দাবি, তাদের সেই চিহ্নিত যুদ্ধ অপরাধীদের আবার মুক্তিযুদ্ধের অন্যতম বীর বিক্রম দাবিদার স্পিকার মেজর হাফিজ সাহেবের সভাপতিত্বে তাদের নিয়ে শোক প্রস্তাব হয়। ইতিহাস এইটাকেও কালো দিন হিসাবে মনে রাখবে। ধন্যবাদ। ধন্যবাদ মামুন ভাই। আমি অনুষ্ঠানের শেষ দিকে চলে যাচ্ছি, প্রায় শেষের পর্যায়ে। আমি আরেকটা ছোট মতামতের জন্য আপনার কাছে আসবো। এর আগে শেখ ফরিদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। ফরিদ ভাই, আপনার কাছে আমার জানার আগ্রহ, আপনি খুবই মজাদার আপনার সব সুলভ ভঙ্গিতে ডক্টর ইউনূস সম্পর্কে, তার শাসন, তার উপদেষ্টা পরিষদ এবং এনসিপি। একটুখানি পুনিয়া ভাই, জি 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 ভাই 5 সেকেন্ড। ফরিদ ভাই, আমি আপনার কাছে আপনার ভাই হিসাবে অনুরোধ করি, আপনি তো অসাধারণ বলেন, কিন্তু আজকে একবারও শুনিনি, একটু আপনার ভাবির ছেলেদের নিয়ে বলেন কিছু। মামুন ভাই আপনার সাথে বোধহয় আমারও মতের মিল হয়েছে, যে আমি ওই খোঁচাটাই ফরিদ ভাইকে দিচ্ছি, যে ফরিদ ভাই তার সব সুলভ ভঙ্গিতে বলেন। এখন ডক্টর ইউনূস সাহেব ফ্রান্সে গেছেন ফরিদ ভাই, তো আগে তো যেদিকে যেতেন সাথে লটবহর নিয়ে যেতেন, নিবন্ধনহীন এনসিপির নেতাদের বিশ্বের দরবারে গিয়ে দেখাতেন বাংলাদেশের সব চেঞ্জ করে দিচ্ছে। এবারও তিনি ফ্রান্সে গিয়ে ফ্রান্সের মন্ত্রীর সাথে সংলাপে বলেছেন যে বাংলাদেশে তরুণরাই এখন নেতৃত্ব দিচ্ছে, তরুণদের এবার কিন্তু আর সাথে নেন নাই। মানে তরুণদের কিন্তু উনি এখনো শেল্টার দিচ্ছেন নাকি? এখনো তো এনসিপি কে উনি শেল্টার দিচ্ছেন, আমরা যতটুকু শুনি, নাকি শেল্টার দিচ্ছেন না? উনি কি আগামীতে এনসিপি তে যোগ দিবেন? এনসিপি থেকে কিন্তু তাকে বলছে যে আপনি প্রাসাদে না থেকে আপনি রাজপথে নেমে আসেন। কি করছেন উনি ফ্রান্সে গিয়ে, আপনার কি ধারণা? এখন আমার ভাবির পোলাদের, এখন ভাবির পোলা বলতে শরম পাই কেন জানেন? যেভাবে মহিলারা জুতা পেটা শুরু করে দিয়েছে আমার ভাবির পোলাদের, এই লজ্জায় এখন আর ভাবির পোলা ইভেন ফরিদ ভাই পর্তুগালেও, লিসবনেও, জি 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 সব জায়গায়, মানে দেশে বিদেশে
এখন আমি তো চিন্তা করতেছি এরা যদি বেহেস্তে যায় সেখানেও না কেউ জুতা মারে, ডিম মারে, এই চিন্তায় আছি এখন আর কি। যাই হোক, আর আমাদের ভাবির পোলাদের যে দাদু মশাই আছে, যার নাম বললেন, যাকে আমি আদর করে আদম ব্যাপারী বলি, অবশ্য এটা আমি কিন্তু শোনেন, মানুষের কিন্তু কর্মেই তার প্রমাণ হয়। যেমন যারা যে আম বেচে তারে বলে আম তারে, ঠিক আছে? জামাতিদের মানুষ মধুদি বলে, যে মধু বেচে তার নাম। আজকে ফরিদ ভাই একটু ইন্টারফেয়ার করি, ওই যে মাহফুজ আলম যে কথাগুলো বলছে, সেখানে একটা জায়গায় বলছে যে বড়রা ছোটদের বিক্রি করে দিয়েছে হাটে। মাহফুজ মিন করছে যে নিশ্চয়ই আমার ভাবির পোলাদের তারেক রহমানকে যে 7 বার বেচতে পারে, তা আমার ভাবির পোলাদের বিক্রি করবে না? জামাত আর ডক্টর ইউনূসের চাইতে আমার ভাবির পোলারা তো বেশি চালাক হয় নাই। তাদের জামালপুর হাটে কিনবে, গাবতলী হাটে গিয়ে বিক্রি করবে, তাদের রাজশাহীর হাটে কিনবে, বরিশালের হাটে গিয়ে বিক্রি করবে, এটাই তো স্বাভাবিক। তাদের বিক্রি করা তো হবে। আমার ভাবির পোলার অত কম চালাক না, আর অত কম চালাক না, মোটামুটি ডক্টর ইউনূসের সাথে থেকে শিখে ফেলেছে অলরেডি। আমার এক ভাবির পোলা তো বলছে যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সে কিছু জানে না, সে নাকি ওই কিচেন নাকি চিকেন ক্যাবিনেট কি বলে আমি জানি না, আমার ভাবির পোলারা কি বলে। যাই হোক, কারণ আমি তো আর ওই ক্যাবিনেট বুঝি না, মন্ত্রীও হই না, এমপি হই নাই, তাই ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা করবেন। সে কিচেন নাকি চিকিৎসা বলতে আমি তো সেখানে ছিলামই না। আমার ভাবির পোলার তো না করে পড়ে, কেউ তো কারো শিয়ানা কম না, আমার ভাবির পোলারাও শিয়ানা কম না। জামাতও বলে যে আমরা এই চুক্তি জানি না। খেয়াল করছেন ফরিদ ভাই? তো আল্লাহর অলির দল, এরা হলো টাটকা অলির দল, দুষ্ট লোকেরা শয়তান বলে, এদের তো টাটকা অলির দল, কি মিথ্যা কথা বলতে পারে? এদের উপরে যদি আপনি বলেন যে জামাতের 27 গুণ মিথ্যা কথা বলেছে, ডাক্তার মাসুদ মিথ্যা কথা বলেছে, পাটোয়ারি মিথ্যা কথা বলেছে, পাওয়ার নাকি পাওয়ার, মুসলমানের নাম কিভাবে পাওয়ার হয় এটা বুঝলাম না। পাওয়ার নাম তো খ্রিস্টানদের হয়, ডেভিড পাওয়ার, এগুলোর নাম তো আগে পিছে খ্রিস্টানদের হওয়ার কথা। জামাতের নেতার নামের পিছে কিভাবে যে পাওয়ার হয় এটা তো আমি বুঝলাম। আমি জানি যে পাওয়ার, আমি আগে মনে করতে এটা এমনি এমনি বুঝতে বলে পাওয়ার হয় কেমন মুসলমানের নাম। আমার নামের আগে একটু কিছু পাইলেই তো জামাতেরা দেখি দৌড়াদৌড়ি শুরু করে, নাম এরকম কেন ওইরকম কেন, পাওয়ার নাম মুসলমানের কিভাবে, যাই হোক সেটা তাদের ব্যাপার। তো আমার এই জামাতেরা তো টাটকা অলির দল হোক শয়তানের দল হোক, এদের আমি মগা মধুদের উম্মত বলি, কারণ মুসলমান হচ্ছে মোহাম্মদের, নবী মোহাম্মদের উম্মত, কিন্তু এরা হচ্ছে মগা মধুদের উম্মত, মানে জামাতের যে প্রতিষ্ঠাতা তার উম্মত। এরা নিজেদের তো মুসলমান মনে করে না, কথাবার্তা তো শুনতেই আছেন, তারা বেহেশতের টিকিট পর্যন্ত বিক্রি করে। মানে চায়না শুনেছি আগে তারা 2 নম্বর জিনিস বিক্রি করে, জামাত এবার 2 নম্বর বেহেশত বিক্রি করা শুরু করে দিয়েছে। চায়নার সাথে তাদের প্রীতি বেশি, কিছু শিখেছে সেখানে। যাই হোক, আপনি কিন্তু একটা কথা এড়িয়ে গেছে, সে হলো কার সাথে বেড়াতে গেছে সেটা কিন্তু বল। ভাবির পোলাদের না নিতে পারে, কিন্তু ভাবির পোলাদের খালাকে কিন্তু টেনে নিতে। আপনি কি ওনার বান্ধবীর কথা বলবেন? এই তো আপনারা বলতেছেন বান্ধবী, ওটা আমার ভাবির পোলাদের খালা। সে আমার সাথে না ঘুরে ঘুরে ডক্টর ইউনূসের সাথে কন্ত দেখি, অন্তত পক্ষে আপনার সাথে, আমাদের অ্যাডভোকেট সাহেবের সাথে যদি ঘুরতো, একটা কথা ছিল। এই বৃদ্ধ একটা লোকের সাথে আমার ভাবির পোলার খালারা ঘুরতেছে, এটা কোনো কথা? দুষ্ট লেগেরা কত কথা ছড়াইতেছে আপনি জানেন। ওই বান্ধবীর যা চেহারা, ওই চেহারার সঙ্গে আমার ফরিদ ভাইকে ভালো মানাবে। যাই হোক, এখন এই যে ডক্টর ইউনূস সেখানে গিয়ে হামে টিকার অভাবে কতগুলো শিশু মারা গেল, 500 অলরেডি। হ্যাঁ, সরকারি হিসাব, এটা তো সরকারি হিসাব। বেসরকারি হিসাবে কত মারা গেছে, কত, আমরা এগুলো সঠিক তথ্য এখনো পাইনি। 500 না, মনে করেন 5 জন মারা গেছে, মিনিমাম তো একটা দুঃখ প্রকাশ করে। ধরেন আপনি এখন স্বাস্থ্যমন্ত্রী, আমার তো ধারণা আপনার কান্নাকাটি শুরু করে দিতেন, আপনি ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়েছে, এটা আমার ধারণা। ওরে বাপরে বাপ, তোমার ধারণা আমরা 3 জনের কেউ যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকতাম, আমরা নিজেরাই আত্মহত্যা করতাম বা মারা যেতাম, হার্ট ফেল করে মারা যেতাম, আপনি সহ্য করতে পারতেন যে 500 শিশু আপনার হাতের, আপনার কারণে, আপনার অবহেলায় মারা যাবে? আপনি সুস্থ থাকতে পারবেন? পারবেন না। আপনার 2 জনে কেউই পারবেন না, আমি তো পারবোই না, আমি তো জাস্ট হার্ট অ্যাটাক করে মারা যাবো। কিন্তু ডক্টর ইউনূস টু শব্দটি করে না। কারণ কি? কারণ তিনি এই দেশের মানুষই না, তিনি এই দেশের প্রতি দায়ভার রাখেন না। তার দায়ভার নাই। তিনি তো বলেছেন যে আমার ভাবির পোলারা তাকে নিয়োগ দিয়েছে, বলেন নাই? তিনি বলেছেন, আসিফ স্যার বলেছে যে তিনি এক কিছু জানেন না। ফরিদ আক্তার নাকি, খরিদ আক্তার আমাদের প্রিয়, আমার একদা গুরু ফটমা জাহারের বিবি সাহেব ফরিদ আক্তার, যার কারণে কিন্তু আমি কিন্তু চুল মস্ত রেখেছি আমি কমরেড মঈনুদ্দিন খান বাদলের শ্রদ্ধা স্মরণে, চুল কিন্তু আমি বড় করা শিখেছি এই ফটমা জাহারের কারণে। আপনি জানেন চুলে ঝুটি বাঁধা, এই চুলে ঝুটি বাঁধা আমি তাকে দেখে কপি করেছি। আমি কখনো চুল আমি চিন্তাই করি না, এমন না বুদ্ধিজীবীরা রাখে, তার এত কথা মানে চুলটা একটু বড় করি।
ঠিক আছে, সেই ফ্রড মাজহারের স্ত্রী খরিদ আক্তার বলছে, প্রথমে বলছে আমি এটা ঠেকাতে পারলাম না, মানে ওই যে আমেরিকান চুক্তি। তারপরে কি বলেছে, জামাত বিএনপি সহ সকল দল এখানে স্বাক্ষর করেছে। আমার ভাবির পোলারাও না করেছে, জামাতও না করেছে, কিন্তু একেবারে রাজসাক্ষী, একেবারে এই মুহূর্তে সরকারের ক্ষমতায় ব্লেজার খলিল বলেছেন জামাত স্বাক্ষর করেছে, বিএনপি স্বাক্ষর করেছে। আর যেটুকু বাদ ছিল আমার ওই যে ফরিদা ভাবি নাকি খরিদা ভাবি, তিনি বলে দিয়েছেন, তিনি বলছেন সবাই স্বাক্ষর করেছে। মানে একেবারে দুইটাই রাজসাক্ষী, একটা হলো নারী, একজন হলো পুরুষ। আপনি কোথায় যাবেন, যাওয়ার আপনার কোথায় সুযোগ নেই। তো আমার দুঃখ লাগে, ডক্টর ইউনূস ন্যূনতম লজ্জাবোধ নাই তার। সে নিজের দেশকে অন্ধকারে রেখে আরেক দেশে গেছে আলো ছড়াইতে। ভাই, নিজের ওই যে কথায় আছে না আমাদের দেশে গ্রামে, আসল ঘরে ফসল নাই ঢেকুর ঘরে চান্দুয়া, নিজের দেশকে ভেবে ধ্বংস করে তিনি ওইখানে যাচ্ছেন, আরেক দেশে গল্প করে গেলে খাটবে রে ভাই, কোনোদিনই খাটবে না। আর ওই যে আমার আরেক ভাবির পোলা কাল ভোলা মাহফুজের যে কথা বললেন, আমি কতবার ভাবির পোলার ওইখানে গিয়ে লিখি, ভাবির পোলা ওর পেজে ওর আইডিতে গিয়ে লিখি, ভাবির পোলা গালের গস্ত কমাও, পেটের চর্বি কমাও, ঘাড়ের চর্বি কমাও, বর্ষার দেশ তোমার ফুলে মমিসিংহে পাউরুটি হয়ে গেছে সেটা কমাও। আমার ভাবির পোলা বুঝতেই চায় না। পাবলিক এমন মায়ের দিবে আমার ভাবির পোলাদের, পালায় যদি যাইতে না পারে, ডক্টর ইউনূস এদের নিয়ে পালায় যাবে আমার বিশ্বাস হয় না। যেই দিন এরা বিপদে পড়বে, অলরেডি ভাবির পোলা তো বলেই ফেলেছে যে কোনো কারণে আল্লাহ না করুক বিএনপি যদি এটা করে সেটা করে, তারা বিপদে পড়বে। এরা জামাতের সঙ্গে যাবে, মানে এরা তো জামাতেরই, জামাতের দলে যোগ দেওয়া মানে আমার ভাবির পোলারা তো জামাতেরই। অলরেডি আমার আরেক ভাবির পোলা তো বলে ফেলছে, পাটোয়ারি নাকি পাটোয়ারি, তাকে নাকি ডারবি পাটোয়ারি বলে কি যেন বলে, পাটোয়ারি। আমার অনেকগুলো ভাবি তো সৌদি আরবের বাচ্চার মতো আর কি, আমার বউ কয়টা পোলাফোন করে নাম মনে থাকে না, উনি আমার ভাবির পোলাদের নাম কেমনে মনে রাখতে পারেন বলেন? সৌদি আরবের বাচ্চারা নিজের বউয়ের বাচ্চার নাম মনে রাখতে পারে। আমি এত ভাবির পোলা, আমি তাদের নাম কেমনে মনে রাখবো? এই জন্য আমি নাম ভুল করলে আমাকে ক্ষমা করবেন। আমার ভাবির পোলা একটা বলেছে যে আপনারা যদি মওদুদি দেখতে চান, আপনারা যদি জিন্নাত দেখতে চান, সে সাটায়ার করে বলুক আর সিরিয়াসলি বলুক, এগুলো তো আমরা জানি এরা তাই। বাংলাদেশ কিন্তু জিন্নার দেশ হবে না, বাংলাদেশ কিন্তু মওদুদির দেশ হবে না। কারণ সাদেক কায়েম আসুক আর ফাদেক কায়েম আসুক আর যেই সামন চাই সেই সে আসুক। 18 মাস বহু চেষ্টা করা হয়েছে জামাতকে ক্ষমতায় আনার জন্য। আজকে আবার ওই যে আরেক সাবেক শিবির রাশেদ বলে ফেলেছে 77টা যে জামাতের আসন, এটা তাদের ইউনূসের দেওয়া উন্নয়নের টাকা দিয়ে এগুলো কিনে নেওয়া। এগুলো কিনে নেওয়াও না, এগুলো ওয়াকার সাহেব আছে, নামটা ওটা বলতে রাশেদ ভয় পাইছে। ওইখানে ওয়াকার সাহেব, শুধু টাকা না, ওয়াকার সাহেবের সে অনুরোধের আসরে তারা 77টা আসন পেয়েছে। আমার ভাবির পোলারা যে 6টা আসন পেয়েছে, আপনারা দুইজন ইলেকশন করে এমপি হইতে পারবেন কিনা সন্দেহ আছে। আর আমার ভাবির পোলারা এমপি হয়ে এখন মন্ত্রী হয়ে যায়, উপদেষ্টা হয়ে যায়। তো এগুলো যে অনুরোধের আসর আমরা তো বুঝি, আমরা এগুলো বুঝি। আমার আরেক ভাবির পোলা আপনি পূর্ণিয়ার জীবনে তো বর্ণাঢ্য সাংবাদিকতার জীবন, আপনারা কোনোদিন শুনলাম না টিভি চ্যানেলের মালিক হইতে। আমার ভাবির পোলারা টিভি চ্যানেলের মালিক। তালমে তো কুছ কালা হয়। এই যে আমাদের অ্যাডভোকেট সাহেব, তাকে এমপি মন্ত্রী হইতে দেখতেছি না, আমার ভাবির পোলার এমপি মন্ত্রী হয়ে গেছে। আরে ভাই, আমি তো আমার এলাকায় চেয়ারম্যান হওয়ার সাহস পাইনি, এই চেয়ারম্যান হবো না, তো যোগ্যতা আমার আছে, সারাটা জীবন রাজনীতি করে আসলাম। আর আমার ভাবির পোলারা শুক্র 8 দিন আসার পরে অনুরোধের আসরে এমপি। আমি কুস্ত কালা হয়, এদের নতুন করে বলতে হবে না যে আমরা জামাতে, মানে তারা জামাতে গিয়েছে, তারা তো জামাতেরই। জামাতের যে জামাত এক ধামায় ডিম রাখে না, ওইটা আমরা জানি। জামাতের ধামাই যে দেখেন আমাদের, যাকে আমি স্যার করে বলতাম, অনেকেই বলতো যে আপনি তাকে স্যার বলেন কেন, মেজর হয়েছে তাই স্যার বলেন। তাকে মেজরের জন্য স্যার বলি না, তিনি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, তাই তাকে স্যার বলি। তাকে আরো কিছু বলা দরকার যদি মুক্তিযোদ্ধা থাকে। তিনি দেখেন জামাতে চলে গেল, সুর করে জামাতে চলে গেল একেবারে। কর্নেল তাও একটু ঢুকে মুখে রেখেছে, বলে না, লজ্জা পায় জামাতে গেছি। আখতারুজ্জামান সাহেব চলে গেছে। তো জামাত কোনোদিন এক ধামায় ডিম রাখে না, তারা বিএনপিতে তাদের ডিম রাখে, আওয়ামী লীগে তাদের ডিম রাখে, ছাত্রলীগে তাদের আন্ডা রাখে, ছাত্র দলে তাদের আন্ডা রাখে, ব্যাংকে তাদের আন্ডা রাখে, এমনকি তারা প্রস্টিটিউশন ব্রোথেলেও তাদের আন্ডা বাচ্চা রেখে দেওয়া। আমরা দেখেছি, আমরা দেখতেছি, তাই দেখেন না? আন্দোলন হইতেছে, গ্রাহকের কথা কে এমডি হবে না হবে, একটা ব্যাংকের এমডি কে হবে না হবে, এটা কি গ্রাহকের উপর ডিপেন্ড করে? আমাকে বলেন, আমি তো বুঝি না এটা। আমি অর্থনীতির কিছু বুঝি না, কিন্তু এতটুকু বুঝি একজন গ্রাহকের কথা একটা প্রতিষ্ঠানের এমডি নির্ধারণ হয় না, সেখানে গ্রাহক মিছিল করতেছে। আমরা তো বুঝি এলে গ্রাহক, গুপ্ত গ্রাহক জামাতে, এগুলো আমরা বুঝি। আমরা না, সবাই বুঝে পেরেছি। তো যে কথাটা আপনারা শুরু করেছিলেন যে
এরা ভয়ে আছে, আমার ভাবির পোলা বলেছে। এই ভয় তো তার পাইতে যেই দিন আমেরিকাতে মাহফুজকে নিয়ে বলছে এটা মাস্টার মাইন্ড নাকি কি যেন বলেছে, শব্দটা ভুলে গেছে, মাস্টারমাইন্ড। মাস্টার মাইন্ড, মেটিকুলাসলি মাস্টারমাইন্ড। জি 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 জি, মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড আমার ভাবির পোলা। এবং এই মাস্টার মাইন্ডের পিছিয়ে জামাত আছে আমরা তো জানি। আর এটাই দুনিয়ার নিয়ম। জামাত যে কি করবে আর কি করবে বোঝা আরো মুশকিল। জামাত আল্লাহর আইন চায়, কিন্তু সংসদে গিয়ে বলে গণতন্ত্র প্রতিষ্ঠায় জামাতের ইতিহাস, অথচ জামাত বলল আল্লাহর আইন চাই, শরীয়ত আইন চাই। যে জামাত বললো নারী নেতৃত্ব হারাম, ইসলামের বাইরে যাওয়া যাবে না, তারা কৃষ্ণ মন্দিরে নমিনেশন দিয়ে বসে আছে। হিন্দুর নেতৃত্ব তারা মেনে নিল, কাফের নেতৃত্ব। তো জামাত ভাবির পোলাদের বলির পাঠা বানাইতেই পারে, কাবাব মে হাড্ডি রাখতেই পারে। আমরা দেখলাম তো হাদি কি হইল, হাদি কিভাবে মারা গেল, সাইদ কিভাবে মারা গেল, সবই রহস্যজনক। সামনে আরো ঘটবে, পাটোয়ারিও যায়। তো এগুলো তো ঘটবেই। তবে বাংলাদেশে এখন যেটা চলতেছে, আমাদের সংস্কৃতি, আপনি আমাদের সৈয়দ সাহেব যেটা বললেন যে আমাদের রাজনীতিতে সৌহার্দ্য আনতে হবে, আমাদের রাজনীতিতে সহনশীলতা আনতে হবে। আর এটা আমরা জনগণ পারবো না, এটা সৈয়দ সাহেব চাইলেও পারবেন না, আপনি পূর্ণিয়া ভাই চাইলেও পারবেন। এটা রাজনীতিবিদদেরকেই করতে হবে। এই বল আমি জনগণের কোর্টে দিতে চাই না, আমাদের কোর্টেও নিতে চাই না। এটা রাজনীতিবিদেরাই সিদ্ধান্ত নেবে যে তারা পরস্পরকে শ্রদ্ধা করবে, না করলে ফলাফল কিন্তু তাদের বিপক্ষে যাবে। সেই জন্য আমাদের গ্রাম্য ভাষায় আছে, কাঠ খাইলে আংরা করতে হবে। তো এদের দশা তাই হয়ে যাবে। আজকে আপনি তোফায়েল আহমেদের ব্যাপারে একটা বিবৃতি দিচ্ছেন না, আপনার দল করে না বলে, কালকে আপনার সম্পর্কে বলবেন। এটা তো রাজনীতি হতে পারে না, এটা গণতন্ত্র না, এটাই ফ্যাসিজম। আপনি সাদাকে সাদা বলবেন না, কালোকে কালো বলবেন না, এটাই ফ্যাসিজম। কোন বাংলাদেশে আমরা বাস করি? যে সিনেমা প্রধানমন্ত্রী দেখেন আর পরিবার নিয়ে, সেটা আবার জাতীয় নিউজ, আন্তর্জাতিক নিউজ। এই সিনেমা বন্ধ করতে, প্রদর্শন বন্ধ করতে আপনার 7 গাড়ি পুলিশ পাঠান। কোন দেশে আমরা যাচ্ছি? আমাদের দেশ কোন দিকে যাচ্ছে? এগুলো একটাও ভালো সিমটম না। এই যে তাদের 100 দিনের প্রক্রিয়া, তাদের যে কার্যক্রম চললো, মন্ত্রী একটা পদত্যাগ করলো, কি কারণে আমরা কিছুদিন পরে জানতে পারবো। তবে বাংলাদেশ বদল নেই, এটা মেনে নিতে হবে। ধন্যবাদ ফরিদ ভাই, অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষ প্রান্তে। আমি কিন্তু আপনাদের দুজনের উদ্দেশ্যে ছোট্ট করে দুইটা কথা শুধু একটু বলি যে ফরিদ ভাই বারবার বলছিল ওরা ভয় পাচ্ছে কিনা। আমাদের দর্শক একজন কমেন্ট করেছে রাজাকারের বাচ্চাগুলো ভয়ে আছে, আবুল তাবুল বকছে। কয়েকদিন আগে আসিফ মাহমুদ সজীব ভয়ে দেখলাম বললো যে তাদের উপরে গুপ্ত হামলার ভয় পাচ্ছে, আওয়ামী লীগও হামলা করতে পারে, বিএনপিও হামলা করতে পারে। আরেকটা জিনিস মামুন ভাই এবং শেখ ফরিদ ভাই, আমরা ফান করেছি, কিন্তু আমার কাছে খুব অবাক লাগে এই যে মহিলা লামিয়া মোর্শেদ, তিনি এনজিওতেই ছিলেন, এই গ্রামীণ ব্যাংকেই ছিলেন, সেখান থেকে ইউনুস আসলো প্রধান উপদেষ্টা, তার সাথে কি এলজিডি বিষয়ক পরামর্শ, আবার ডক্টর ইউনুস বিদায় হলো, আবার সে তার ওই গ্রামীণ ব্যাংকেই। মানে এটা যে কতটা আদর্শিক সংঘাত, এটা আসলে বোঝা যায়। আমি শেষ পর্যায়ে শুধু, যেহেতু গুরুত্বপূর্ণ ইস্যু, আমি সৈয়দ মামুন মাহবুবের কাছে একটু জেনে নিতে চাই, আমাদের তেলের দাম নিয়ে আসলে কি হচ্ছে। সরকার বাড়াবো না বলে আগে এক দফা বাড়িয়েছে, এখন আবার পত্রপত্রিকার রিপোর্ট তেলের দাম বাড়তে পারে, জামাতও দেখলাম স্টেটমেন্ট দিচ্ছে তেলের দাম বাড়তে পারে। আজ থেকে আবার বলা হয়েছে মার্কেটগুলো 7টায় বন্ধ রাখার। আমরা কি তেলের ক্রাইসিস থেকে তাহলে একদমই বেরোতে পারিনি? একদম ছোট্ট করে জনাব সৈয়দ মামুন মাহবুব আপনার কাছ থেকে শুনে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে যাব। তেলের সংকট থেকে আমরা বের হতে পেরেছি কিনা সেটি চেয়ে বড় প্রশ্ন। বিএনপির 100 দিনে বিএনপির সিদ্ধান্তহীনতা প্রকটভাবে ফুটে উঠছে, এবং বিএনপি এই যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, ধরেন তেলের বিষয় সঠিকভাবে না বলা, ডক্টর ইউনূসের পাপের দায়িত্ব নেবে কি নেবে না তার সিদ্ধান্ত না নেওয়া, বলছে মুখে মুক্তিযুদ্ধ আমাদের আদর্শ, কিন্তু আবার মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পার্লামেন্টের সব প্রস্তাব অ্যালাউ করছে। আমি মনে করি সামনের 100 দিন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা হবে যে বিএনপি কি সিদ্ধান্ত নিয়ে রাজনীতি এবং দল সরকার চালাবে, নাকি বিএনপি সবাইকে খুশি করতে গিয়ে প্রত্যেককে অখুশি করবে, যেটা বিএনপির জন্য শুভ বার্তা বয়ে আনবে। আমি শুধু এটুকুই বলে আজকের মতো শেষ করি। ধন্যবাদ।